ধন্যবাদ আপনাকে। দেখেন, আমার কাছে মনে হয়েছে সম্পূর্ণ ম্যানেজমেন্ট ফেইলিওর, পরিকল্পনার অভাব। আগে তারা যে একটা মেশিন, গণনা মেশিন আনার কথা ছিল, আমি দেখলাম যে ছাত্র দলের প্যানেলের পক্ষ থেকে অভিযোগ করা হলো সেটা জামাতের পক্ষে কেন। আবার শিবিরের প্যানেল থেকে বলা হলো যে তার ছবি তারেক রহমানের সাথে আছে, বেগম জিয়ার সাথে আছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় যে তা হাতে গুনবে। বলেন, এত এত ভোট, এটা কি হাতে গোনা সম্ভব? হুম। এবং শেষ পর্যন্ত আমার মনে হয় মানসিক প্রেসারে একটা শিক্ষক মারাও গেছে। এটা একটা ঐতিহাসিক, হুম। বাংলাদেশে এরকম ঘটনা ঘটেনি। তার চেয়ে বড় কথা যে যে ফলটা আসলো, আগাগোড়াই একটা ধারণা করা হচ্ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডাকসুর চাইতে একটা ব্যতিক্রম ফল, ব্যতিক্রমের ফল হলেও হতে পারে। কিন্তু সেখানে দেখা গেল যে ছাত্র দলের কোনো জায়গা নেই। অর্থাৎ এটাতে মনে হচ্ছে যে ইনস্টিটিউশন গুলো, ধরেন আজকেই আমার দুই আপন ভাস্তি, সে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, দুইজনে ছাত্র, দুইজনে তারা ভোট দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, তোমরা কাকে ভোট দিয়েছে? কয় শিবিরকে দিয়েছে। কেন? হ্যাঁ, কয় আমাদের প্রত্যেকটা ফ্লোরে ঠান্ডা পানি গরম পানি দিয়েছে। এবং তারা সবসময়, আমি কারণগুলো জানার চেষ্টা করলাম, যে তারা খুব আন্তরিক ভাবে কথা বলে। এবং ছাত্র দলের ছেলেদেরকে দেখলেই মনে হয় যে গণরুম, গেস্ট রুম, টর্চার সেল এগুলো হবে। এই জন্য একটা মানুষের ভিতরে, সব বন্ধুদের ভিতরে একটাই হলো যে ছাত্র দল যদি যেতে, হুম। তাহলে কিন্তু আপনার সেই আগের কালচারে ইউনিভার্সিটি ফেরত যেতে পারে। এটা একটা আতঙ্ক। দুই হচ্ছে যে ছাত্র শিবিরের এবং জামাত মিলে যে পরিকল্পনা এবং কৌশল নিয়েছে, এই কৌশলের কাছে ছাত্র দল হেরে গেছে। কারণটা আপনি দেখেন, যে আমিও টকশোতে এসেছি, আমি মিড ক্যারিয়ারের বিএনপির নেতাদেরকে পেয়েছি ইলেকশনের আগে। তখন আমি বললাম যে দেখেন, আপনাদের ছাত্র দল 17 বছর হলে নাই। হ্যাঁ, কারণ পরবর্তীতে আপনারা 6টা হলে কমিটি ঘোষণা করলেন, তখনও কিন্তু তাদের ঢুকতে দেওয়া হলো না যে হলে রাজনীতি থাকবে না। এবং সেখানে কিন্তু এখন দেখা যাচ্ছে যে এনসিপির নাম করে শিবির কিন্তু তাদের ধাওয়া দিচ্ছে, তাদের এই হলে কমিটি করতে দেয়নি। অর্থাৎ আমি বলবো যে এটা ভিতরে ভিতরে তারা অনেকটা মিশনারিজ ওয়ার্কের মতো। আপনি দেখেছেন ভিপি যিনি নির্বাচিত হয়েছেন শিবির থেকে, তিনি বলেছেন যে আমি যার বড় ভাই থাকবো, যার ছোট ভাই ছোট ভাই থাকবো, হলের ভিতরে যে কোনো কারোর সমস্যা হলে আমরা দেখবো, এমনকি পারিবারিক সমস্যা হলেও দেখবো, এটাই বলছে। তো সুতরাং তাদের এটা পলিটিক্স। আর একটা হলো আপনার যে ভিপি হলো, সে তো আসলে ছাত্রলীগের ছিল আন্দোলনের সময়, হুম। সে তো হেলমেট বাহিনী ছিল। অর্থাৎ তাকে বলা হচ্ছে গুপ্ত শিবির। যখন 5ই আগস্টের পরিবর্তন হলো, যখন ভিসি সাহেব সবার মিটিং ডাকলো যে ইলেকশন টিলেকশন করা যায় কিনা, হঠাৎ করে এই ভিপি বললো যে আমি ঢাকা ইউনিভার্সিটির শিবির প্রেসিডেন্ট। তখন আত্মপ্রকাশ হলো। অথচ সে ছাত্রলীগের সাথে আত্মীকরণ হয়েছিল এবং ছাত্রলীগ হিসাবেই ছিল সে। এবং ছাত্রলীগ হিসাবে কতজনের অত্যাচার নিপীড়ন করছে আমাদের জানা নেই। তো যাই হোক, মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে ছাত্র জনাব আলী দলের আজিজ, একটু এই পরিকল্পনা। প্রশ্নটাকে একটু আপনি করবো যে তাহলে ছাত্রলীগ হিসাবে কতজনকে নির্যাতন করেছে বা সেই প্রশ্নটি যখন আসছে, আর ছাত্র শিবির হিসেবে আন্তরিকভাবে কথা বলেছে, ছাত্র শিবির হিসেবে পানির ফিল্টার দিয়েছে, এই মানে রূপ বদলানোর কোনো ব্যাপার আছে মনে হচ্ছে? না, রূপ বদলানো তো আছেই, সিচুয়েশন বুঝে। ধরেন তখনকার সময়ে একটা ব্যাখ্যা একজন দিয়েছে, তখন আত্মরক্ষার্থে তারা ওইটা করছে, ছাত্রলীগের ভিতরে অনুপ্রবেশ করে থেকেছে এবং ছাত্রলীগের মতোই আচরণ করেছে। এখন তারা যখন নির্বাচনে গেছে, তারা যেহেতু হলের ভিতরে ছিল, ছাত্র দল কিন্তু হলের ভিতরে ছিল না, হলের বাইরে। 17 বছর 111 সহ এই 17 বছর কিন্তু ছাত্র দল ঢুকতে পারে নাই। তো ছাত্র দলের সাথে ওখানকার রেগুলার ছাত্রদের তেমন সম্পর্ক নাই। আর বাইরে 50% বাইরে ছাত্ররা থাকে, তারা তো হলেও থাকে না। কিন্তু যারা হলে থাকে তাদের সাথে আলাপ আলোচনা করেই কিন্তু সিদ্ধান্ত নেয়। কারণ সারা ঢাকা শহরে হলে ছিটিয়ে ছড়ে ছিটিয়ে আছে, কিভাবে হবে? তারপরে ধরেন এই বিভিন্ন পরীক্ষার সময় কোচিং সেন্টার, জি। নানান রকম চিকিৎসা সেন্টার, অ্যাম্বুলেন্স, নানান রকম মিশনারি সার্ভিস দেওয়া হয়। এখানে পলিটিক্সটা কিন্তু, পলিটিক্সটা করাই হয় মিশনারি
ওয়ার্কের ভিতরে। এবং আমি দেখছি, আমি তো ইউনিভার্সিটিতে ধরেন 71-এ ফার্স্ট ব্যাচ আমি ইউনিভার্সিটি, তখন আমি তো দেখেছি তখন ছাত্র সংঘ ছিল। ছাত্র সংঘ তো আমাকে নানান রকম সহযোগিতার হাত বাড়িয়ে তো তাহলে দিয়েছে। তো ভালো, হয়তো মানে আমি তাহলে তো বেশ ভালো, এরকম ভালো ভালো কাজ যদি করে তাহলে তো খুব ভালোই লাগে শুনতে। আমি আজ আমি আপনার কাছে আবারও আসবো, আপনি যে প্রসঙ্গটি উত্থাপন করলেন সেটি সহ আমি যে প্রশ্নটি দিয়ে শুরু করলাম ডাক্তার আব্দুল লতিফ স্যার, আপনার কাছে সেই প্রশ্নে আপনি এই যে একইভাবে জিজ্ঞাসা করি, ভোট প্রক্রিয়াটা এত যে জটিল মনে হলো, এত কষ্টসাধ্য, এত সময় সাপেক্ষ হলো, জাকসুর কথা বলছি, সেটি নিয়ে আপনার মূল্যায়ন, এবং ডাকসুর পরে জাকসুতেও যা দেখলাম ফলাফলে, যদিও ছাত্রদল বর্জন করেছিল একদম শেষের দিকে, ভোট গণনা শেষের, মানে ভোট গ্রহণের একদম শেষের দিকে, এই ফলাফলেও মানে আপনার কি মনে হচ্ছে ফলাফল কোথাও নেই ছাত্রদল? ছাত্রদল কোথাও নেই এটা নিয়ে এত উদ্বিগ্ন হবার কি আছে? আরো অনেক দলও তো নাই, তো ছাত্র দলও নাই, হেরে গিয়েছে, জিততে পারে নাই। কিন্তু নাই মানে যে তারা একদম ভোট পায় নাই ব্যাপারটা তা না। এম এ আজিজ ভাই ঠিকই বলেছেন যে দীর্ঘ সময় ধরে ছাত্র দলের বিরুদ্ধেই ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সরকার ব্যস্ত ছিল। ছাত্র দলের লোকজনকে নিগৃহীত করেছে, তাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেয় নাই, অনেককে পরীক্ষা দিতে দেয় নাই, নানান ভাবে তাদের ছাত্র জীবন এবং রাজনৈতিক জীবনকে বিঘ্নিত করেছে। কেননা আওয়ামী লীগের মধ্যে একটা অত্যন্ত দৃঢ় আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে তারা জামাত শিবিরকে শেষ করে দিয়েছে এবং ছাত্র দলকে শেষ করবে, তারা একা একা থাকবে। তো এই ঘটনা ঘটাতে গেলে যেটা ঘটে সেটা হচ্ছে আহ শেষ পর্যন্ত যে একা বাঁচার কথা চিন্তা করে সে আসলে বাঁচতে পারে না, তারই প্রথম ধ্বংস হয়। তো ছাত্রলীগের ধ্বংস হয়েছে, আমরা দেখতেই পেয়েছি যে ছাত্রলীগ কিভাবে পলায়িত, লুক্কায়িত, ধিকৃত, নিগৃহীত হয়েছে। এখন এই অবস্থার পরে ঘটনাটা কি ঘটেছে, ছাত্রলীগের মধ্যেই আহ ছাত্র শিবির লুকিয়েছিল এবং ছাত্র শিবির সেটা স্বীকারও করছে। বিভিন্ন জায়গাতে ছাত্র শিবিরের নেতারা ছাত্রলীগ পরিচয়ে ছাত্রলীগের হয়ে ছাত্রলীগের সকল কুকর্মে সহায়তা করে তারপরে বের হয়ে এসে বলেছিলেন যে তারা বাঁচার জন্য, সার্ভাইভালের জন্য এটা করেছেন। কিন্তু ছাত্রদল সেটা করে নাই, ছাত্রদল তাদের নিজের রাজনীতিতে ছিল। কিন্তু ঘটনা যেটা ঘটেছে, ছাত্রদল দীর্ঘ সময় ধরে ক্যাম্পাসে থাকতে না পারার কারণে তাদের যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে ছেলে মেয়েদের সঙ্গে, এইটা তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। দ্বিতীয় হচ্ছে ছাত্রদলের সাংগঠনিক শক্তিও আমি মনে করি যে নতুন ভাবে গোছানো প্রয়োজন। এই জন্য যে ছাত্রদলের যারা নেতৃত্ব দেন, কেন্দ্রীয় নেতৃত্ব এবং যেসব রাজনৈতিক নেতা তাদের অভিভাবক হিসেবে কাজ করেন, তারা দীর্ঘদিন ধরে আসলে ছাত্র রাজনীতির যে একটা চেহারা বদলে যাচ্ছিল সেটাকে অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন। তৃতীয় যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি বলবো যে প্রশাসনের এক ধরনের পক্ষপাত ছিল। প্রশাসন কিন্তু নানাভাবে আহ ছাত্রদল এবং ছাত্রলীগ বাদ দিয়ে অন্যদেরকে এক ধরনের যে সহায়তা করেছেন, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে কেউ কেউ প্রতিবাদ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও কেউ কেউ প্রতিবাদ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলেও কি এই পক্ষপাত না থাকলেও কি ছাত্র শিবির জিততো না? জিততো, কারণ তারা তো আসলে অনেক বেশি ভোট পেয়েছে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করেন, ছাত্রলীগের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত থাকা একটি ছেলে অল্প কিছুদিন আগে ছাত্রলীগ ত্যাগ করে ভিপি হয়ে গিয়েছে। তার মানে ছাত্রলীগ যদি আসলে রাজনীতি করতে পারতো, এখন ভোটের জন্য দাঁড়াতে পারতো, হয়তো ছাত্রলীগও ভালো ফলাফল করে ফেলতে পারতো। আমি মনে করি যে বাংলাদেশে যে বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু হয়েছিল এবং বিশ্ববিদ্যালয়গুলিকে যে রাজনীতিহীন ভাবে রেখে দেওয়া হয়েছিল, বিশ্ববিদ্যালয় নির্বাচন না দিয়ে যে দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক ধরনের রাজনীতিবিহীন ছাত্র রাজনীতি তৈরি করা হয়েছিল, এইটা হচ্ছে তার কুপ্রভাব। আওয়ামী লীগ এই সব দায় দায়িত্ব কোনোভাবে এড়াতে পারবে না। আজকে যে প্রবল ভাবে এই অসুখগুলি প্রকাশিত হচ্ছে, নানান ধরনের অ্যানোম্যালি বা স্বাভাবিকতার বিরুদ্ধে এক ধরনের ঘটনা তৈরি হচ্ছে, মানুষের এক্সপেকটেশন বা প্রত্যাশার বাইরে যে ফলাফল তৈরি হচ্ছে, এটার জন্য যারা জিতেছেন তাদেরকে আমরা কোনোভাবেই কৃতিত্ব না দিয়ে থাকতে পারি না। আমি মনে করি শিবিরপন্থী যারা জিতেছেন তাদেরকে ধন্যবাদ জানানো উচিত, অভিনন্দন জানানো উচিত যে তারা রাজনীতি করেছেন, তাদের রাজনীতি সফল হয়েছে। কিন্তু আপনি আমাকে বলেন ক্ষমতায় 16-17 বছর থেকে নিজের শত্রুদেরকে নিজের জঠরে প্রতিপালন করে শত্রু নিধনের নামে প্রকৃত অর্থে যারা সেন্ট্রিস্ট বা লিবারেল পলিটিক্স করেন তাদেরকে বিদায় করে দিয়ে আওয়ামী লীগ শেষ পর্যন্ত যে বিরাট দুইটা রসগোল্লা বলেন, হাট্টিমাটিম ডিম বলেন অথবা মুরগির ডিম বলেন, যেটা অর্জন করলেন, যে ডিম্ব প্রসব করলেন, এই অশ্বডিম্বটি তারা প্রসব করার ব্যবস্থা করে রেখে গিয়েছেন এই বিশ্ববিদ্যালয়গুলিতে। এবং দেখেন, ছাত্র রাজনীতিহীনতার কারণে ছাত্ররা বুঝতে পারে না এখন যে কাকে সে ভোট দিবে। সে পানির মেশিনকে ভোট দেয়, ঠান্ডা পানি গরম পানিকে সে ভোট দেয়। সে মনে করে ঠান্ডা পানি গরম পানি হচ্ছে তার জন্য
ভবিষ্যতে ছাত্র নেতৃত্ব তৈরি করার জন্য প্রয়োজনীয়। ধরেন এখন যদি কেউ বিনামূল্যে তাদেরকে 6 মাস খাওয়াতো বিরিয়ানি, আমার ধারণা ভোট সে পেয়ে যেত। অথবা ধরেন কেউ যদি চৌকি, বালিশ, কাঁথা, কম্বল এগুলা কিনে দিত, তাহলেও সে ভোট পেয়ে যেত। তার মানে আমাদের রাজনীতি কোথায় গিয়ে ঠেকেছে? আপনার কোনো রাজনৈতিক বিশ্বাস, কনভিকশন, রাজনৈতিক কোনো পক্ষপাত কিচ্ছু নাই। ঠান্ডা পানি আর গরম পানির বদলে আপনি ভোট দেন। আর ঠান্ডা পানি আর গরম পানির মেশিনটা টাকাটা কোত্থেকে এসেছিল? কোন সে দল এত আয় করে যে তার ঠান্ডা পানি গরম পানির মেশিন কিনে দিতে পারে? এটাও তো জিজ্ঞেস করতে হবে। কিংবা তারা যে পারিবারিক দায় দায়িত্ব নিয়ে নেবেন এই কথা বলেছেন, যে দরকার হলে পরিবারের সমস্যা সমাধান করে দিবে। এই যে পয়সা বা এই যে টাকার আহ, যে একটা উৎস, এই টাকাটা কোত্থেকে আসে? তারা কি করেন আসলে? তারা তো চাঁদাবাজি করেন না, কারণ তারা এটা বলেছেন যে তারা কোনো চাঁদাবাজি করেন না, বাকিতে খান না, অনৈতিক কার্যক্রম করেন না। তাহলে এত টাকা কোত্থেকে আসে যে তারা সকল হলে ঠান্ডা পানি গরম পানি দিতে পেরেছে, সকল ফ্লোরে ফ্লোরে? এইটা আসলে জানতে চাও যে ঠান্ডা পানি গরম পানির মেশিনের দাম কিন্তু কমপক্ষে 12,000 টাকা, যদি সবচেয়ে খারাপটাও দিই। আর সবচেয়ে ভালোটা বা মোটামুটি কাজেরটা দিতে গেলে, টিকবে এরকম দিতে গেলে 18 থেকে 20 হাজার টাকা। তাই না? এটা হচ্ছে আরেক একটা। দ্বিতীয় হচ্ছে ঠান্ডা পানি গরম পানির মেশিনে যে বিদ্যুৎ খরচ হবে, আহ বিশ্ববিদ্যালয়ে কি অতিরিক্ত বিদ্যুৎটি খরচ করার পারমিশন দিয়েছে? তাহলে কি বিশ্ববিদ্যালয়ের রুমে রুমে হিটার বসিয়ে রান্না করা যাবে নিজের ইচ্ছা মতো? কিংবা ধরেন মাইক্রোওয়েভ ওভেন রাখা যাবে, ফ্রিজ রাখা যাবে, টিভি রাখা যাবে, এগুলো যাবে? তাহলে ঠান্ডা পানি গরম পানির মেশিনটা কি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা বসিয়েছিল কিনা, এটাও জিজ্ঞেস করতে হবে। আমরা এই জিনিসগুলি কখনো জিজ্ঞেস করি না, যে আসলে কি এইসব ব্যাপারে কর্তৃপক্ষের এক ধরনের সায় আছে। তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি করে? ঠান্ডা পানি গরম পানির মেশিন কিনে দেওয়ার ক্ষমতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাই? তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি তাহলে হারপিক কেনার ক্ষমতা নাই? কালকে সবাই হারপিক কিনে দিই, তাই না? মজুমদার আসুক হারপিক নিয়ে। তো আমার কথাগুলো শুনতে আপনাদের ভালো লাগবে না, কিন্তু ঘটনা আসলে এইরকম। কর্তৃপক্ষের এবং প্রধান যে রাজনৈতিক দল দেশটি শাসন করেছিল গত 16 বছর ধরে, এদের কুরাজনীতি, অপরাজনীতি এবং রাজনীতি বিবর্জিত একটি সমাজ তৈরি করে স্বৈরতান্ত্রিক আদেশ নির্দেশে ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করার যে প্রক্রিয়া, এই যে গণরুম, এটা তো পোস্ট ট্রমাটিক স্ট্রেস। মানে গণরুম করেছিল কে? ছাত্রলীগ। এখন সবাই মনে করছে যে ছাত্রলীগ, ছাত্রদল সহ রাজনৈতিক কোন দল আসলেই তারা গণরুম করবে, এবং তারা শিবিরকে রাজনৈতিক দল মনে করছে না, তারা সমাজসেবী সংগঠন বলে মনে তারা করছে। তো আসলে ভিন্ন ছাত্র প্যানেল যুবকরা, থেকেও দাঁড়িয়েছে, প্যানেলের নামটাও তো শিবির না, এটাও একটা ব্যাপার। শিবির তারা দেয় নাই, ঠিক আছে, দিল না, কিন্তু লোকে কি আর চিনে না তাদেরকে? তারা কোন দল বা কি? প্যানেলের নাম বদল করে সবাই দিলেই তো চিনে। হয়ে গেল। কিন্তু দেখেন, তারা শিবিরকে মনে করছে সমাজসেবী সংস্থা, মানে পরোপকারী একটি সংস্থা। তাদের কি রাজনীতি নাই? তারা কি কোনো রাজনৈতিক দলের লেজ না? অবশ্যই তারা রাজনৈতিক দলের লেজ। কিন্তু দেখেন, সামান্য পানির মেশিন বা এইসব দিলে টিলে পরে ছেলেমেয়েরা ভুলে যাচ্ছে আসলে ছেলে মেয়েদের মধ্যে ডিপলিটিসাইজেশন হয়ে গিয়েছে। তারা রাজনীতি কি জিনিস তারা জানে না। তার আজকে সকালে কিন্তু ডিম ভাজি দেয় ভালো করে 1 প্লেট খিচুড়ির সাথে, তারা ওইটাকে মনে করছে যে উনি তো অনেক উপকারী, আমাকে ডিম ভাজার খিচুড়ি দিয়েছে। এই জায়গা থেকে ছাত্রদেরকে এবং রাজনীতিকে বের করে আনতে বিরাট কষ্ট কিন্তু হবে। ডাক্তার আব্দুল তুষার, এটা কি আসলে তারা এই বিষয়টাকে দেখছে যে তাকে ফিল্টার দিয়েছে বা তাকে কি সহায়তা করলো সেটি, নাকি তাদের এই অ্যাপ্রোচটা যে তারা আন্তরিক, তারা মানে সাহায্য করার মনোভাব পোষণ করে, তারা বিনয়ী ভাবে কথা বলে, আসলে অ্যাপ্রোচটা দেখছে নাকি যিনি বিষয়বস্তুটা দেখছে? ছাত্র নেতাদের কাজ আসলে কি? ছাত্র নেতাদের কাজ হচ্ছে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা। অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে ছাত্র নেতারা একটা লিয়াজো মেনটেন করবেন। তারা এক ধরনের কালেকটিভ বার্গেনিং এজেন্ট, সিবিএ। তারা হলের সমস্যা গিয়ে বলবেন প্রভোস্টকে, তারা হলের সমস্যা গিয়ে বলবেন হাউস টিচারকে, তারা বিসি রেজিস্ট্রার বিল্ডিং এ গিয়ে তারা জানাবেন তাদের অসুবিধার কথা। তারা কি নিজের পয়সা দিয়ে হল ঠিক করবেন? নিজের পয়সা দিয়ে ঠান্ডা পানি গরম পানি কিনে দেবেন? এইটা কি তাদের কাজ নাকি? তাহলে তো তারা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়ে নিলেই পারে। যত বাতি ফিউজ হবে তারা লাগাবেন, যত চকি ভাঙবে তারা দিয়ে দিবেন, তাই না? এই যে দান খয়রাতের রাজনীতি, এটা থেকে তো এটা তো ছাত্র রাজনীতি না। আপনি আপনার সমতীর্থ বা সতীর্থ যারা যারা একই সঙ্গে পড়াশোনা করতে এসেছেন জাহাঙ্গীরনগরে, আপনারই মতো পরিবার থেকে এসেছেন, হঠাৎ আপনারা তাদেরকে এই যে বিভিন্ন ধরনের সুবিধাদি নিজের দলের উদ্যোগে করে দিতে শুরু করেছেন। এটা করার কাজ তাদের না, এটা করার কাজ সমাজসেবী সংগঠনের। যেটা হচ্ছে মনে করেন রোটারি, রোটার, লিও, লায়ন্স, এদের। তো ঠিক আছে, ভালো কথা। ছাত্র নেতারাও এই দায়িত্বটা নিয়েছেন, তারা সমাজ সেবা করছেন, খুবই ভালো কথা, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু সমাজসেবী সংগঠনের প্রতিনিধিরাই ছাত্র রাজনীতির কর্ণধার হবেন, এটা যদি হয়, তাহলে কালকে কিন্তু ধরেন এনজিও ভিত্তিক একটি রাজনৈতিক সংঘ তৈরি করলে ছাত্র রাজনীতির ভিতরে, ধরেন বাংলাদেশে যারা বৃহৎ এনজিও আছে তারা মনে করেন ঠিক করলো যে আমরা কিছু ছাত্র নেতা তৈরি করি, এবং তারা আরো ভালো পানির মেশিন, বিশুদ্ধ পানির মেশিন, টয়লেটে হাই কমোড,
তারপরে ধরেন জানালার পর্দা, তারপরে ধরেন বিছানা বালিশ তোষক, তারপরে ধরেন ক্যান্টিনে ভালো খাবারের ব্যবস্থা, ফ্রিজ টিভি এয়ার কন্ডিশন দিয়ে দিল। তো তাহলে কি ভোট পাবে ওরা? এইভাবে যদি ভোট আদান প্রদান হয়, তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের রাজনীতি বিনষ্ট হয়েছে। এখানে রাজনৈতিক কোনো বিশ্বাস বা রাজনৈতিক কনভিকশন থেকে ভোট আদান প্রদান হচ্ছে না। হ্যাঁ, মনে করেন আপনি শারমিন চৌধুরী, আপনাকে আমি একটা গিফট পাঠালাম, আপনি আমার পক্ষে চলে আসলেন, ব্যাপারটা এরকম হয়ে গেল না? আচ্ছা, এটি খুবই একটা মানে গুরুত্বপূর্ণ জায়গায় কথা বলেছেন। আমি এই পয়েন্টটিতে আসবো। আমি এটির সাথে সাথে জানাবি আমি আজিজকেও মানে এই বিষয়টি মাথায় রেখে এই প্রশ্নটা করছি যে আপনিও বলছিলেন যে ছাত্র দল শুনলেই সেই গণরুম, চাঁদাবাজি, ওই বিষয়গুলো মানে জাতীয় রাজনীতির ক্ষেত্রেও কি একটু যোগ করে বলবেন আপনি যে জাতীয় রাজনীতিতে ভোট দেওয়ার ক্ষেত্রেও কি মানুষের এই বিষয়গুলো মনে আসবে যে ছাত্র দল বা যুব দল বা বিএনপি যখন আসে তখন এই চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি ইত্যাদি বিষয়গুলোর কথা মনে পড়ে যায়। অন্যদিকে জামাতে ইসলাম, তাদের কথা, তাদের জন্য আবার কি মনে পড়ে? এই বিষয়গুলো কি জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলবে? যেই মনস্তত্ত্বটা আসলে জাকসুতে কাজ করবে এই মনস্তত্ত্ব। এখন আপনাকে এভাবে দেখতে হবে যে জামাত ইসলাম শিবির মানে একটা এনজিও প্যাটার্নের রাজনৈতিক দল, ইসলামিক রাজনৈতিক দল। আপনি সেখানে অ্যাম্বুলেন্স পাবেন, আপনার সমস্যা পেলে পাবেন। অর্থাৎ যদি আপনি জামাত বা শিবির হন, তাদের সদস্য হন, আপনি যে কোনো সময়ে তাদেরকে পাবেন। এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠন বা এনজিও সংগঠনের মতো ধরে নেন। এবং তাদের প্রচুর ফান্ড আছে, বিভিন্ন প্রসেস থেকে তাদের ফান্ড আসে। এমনকি ধরেন তাদের নিয়ন্ত্রিত যত প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাদের কাছে কিন্তু বাসরা নেন, চারা নেন। হ্যাঁ, তো তো এটা কিন্তু আমি যেটা বলার চেষ্টা করেছি, এটা কিন্তু ডিসপলিসাইজড হয়ে যাচ্ছে। অর্থাৎ ছাত্ররা কিন্তু পলিটিক্স দেখছে না। আমরা তো গণতন্ত্র চাই, দেশের মানবিক বাংলাদেশ চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই। এটা কিন্তু এখানে নাই। এখানে হচ্ছে মানবিকতাটা প্রধান। অর্থাৎ আপনাকে আমি সাহায্য করলে আপনি আপনার ভোট দেবেন, আপনাকে সব সাহায্য করার বিষয়টা তাদের কাছে আছে, সব অস্ত্র এইগুলো দেওয়া হচ্ছে। অর্থাৎ সামাজিক কাজ। আমার বক্তব্য হচ্ছে রাজনীতিটা তো গণতান্ত্রিক রাজনীতি তো গুপ্ত রাজনীতি দিয়ে হয় না। সুতরাং আমাদের দেশে এখন প্রয়োজন একটা আইন করা যে গুপ্ত রাজনীতি চলবে কি চলবে না, গুপ্ত রাজনীতি কি গণতান্ত্রিক রাজনীতিকে প্রমোট করে কিনা। যদি গুপ্ত রাজনীতি তাহলে আন্ডারগ্রাউন্ডে যান। গুপ্ত রাজনীতি না করে আসলে উপায় কি? ধরুন যখন ছাত্রলীগ ক্যাম্পাসে দাপিয়ে বেরিয়েছে, তখন তো আসলে শিবিরের রাজনীতি করার কোনো সুযোগও ছিল না। তো গুপ্ত না থেকে কি করবে? বা যদি বলি এখন ছাত্রলীগ তো একদম মানে উধাও হয়ে যায় নাই, তারা এখন কি করবে? গুপ্ত রাজনীতি তো কোনো না কোনো ভাবে তো রাজনীতি থাকতে হলে তো জি না, এই জন্য বলছি সাধারণ ব্যবস্থা পরিবর্তন আনতে হবে। কারণ এইটা পরিস্থিতিটা তৈরি হয়েছে কারণ রাজনৈতিক দলগুলির ছাত্র সংগঠনগুলি লেজিসলেটি করে। আপনি আগে দেখেন ছাত্রলীগ এবং ছাত্র দল, এই যে 17 বছর ছাত্র দল ক্যাম্পাসে ছিল না, সবসময় কিন্তু চেষ্টা করছে বল প্রয়োগ করে ছাত্রলীগকে আপনার করা, নিয়ন্ত্রণ করা, পারে নাই। ঠিক ওইটাই কিন্তু ইলেকশনের সময় আসছে, ওইটা খেয়ে গেছে, মানে সবার কাছে মাথার ভিতরে ঢুকে পড়ছে যে হায় হায় যদি ছাত্রলীগ পড়ে, ছাত্রলীগের আপনার বল প্রয়োগ করে, ছাত্র দল বল প্রয়োগ করে। সুতরাং ছাত্রলীগের পরিবর্তে যদি ছাত্র দল ক্ষমতায় আসে, তাহলে তারাও তো সেই গেস্টরুম, গণরুম, শক্তি প্রয়োগ এগুলি করতে পারে। এটা একটা বড় ধরনের। আর 2 নম্বর হচ্ছে যে সব ছাত্রদেরকে কিন্তু বেনিফিট দেওয়া হয়েছে, যার যেটা প্রয়োজন। পড়াশোনা দরকার, কোচিং সেন্টারে যান, বেতন নাই, পয়সাটা দিয়ে দিল। আপনার গরম পানি নাই, দিল। ঠান্ডা পানি নাই, দিল। আপনি অসুস্থ হলেন, অ্যাম্বুলেন্স হলো, দরকার দিল, হসপিটালে দিল। হসপিটাল, তাদের হসপিটাল আছে, প্রয়োজনে চিকিৎসা দিল, সবই দিল। অর্থাৎ একটা মানুষকে মানে রীতিমতো নিজস্ব করে নেওয়া, এটা একটা এনজিও প্যাটার্নটা। এটা কিন্তু আমি বলবো এটা বিরাজনীতিকরণ। তো এই ধরনের রাজনীতি চলবে কিনা এদেশে আইন হওয়া উচিত এবং সিদ্ধান্ত হওয়া উচিত। এই ধরনের রাজনীতিতে সমস্যা কোথায় জানাবে মেয়াজিজ? মানুষ যদি উপকৃত হয়, সেবা লাগলে সেবা পায়, ক্ষুধা লাগলে খাবার পায়, গরম পানি ঠান্ডা পানি পায়, বা যাবতীয় যেটি কথা ডাক্তার তুষার বলছেন, যদি এই বিষয়গুলো সব পেয়ে যায় তাহলে তার সমস্যা কি? তাহলে সমাজসেবা যত প্রতিষ্ঠান আছে, সমাজসেবা অধিদপ্তরটাকে বন্ধ করে দেন। তারপরে যত এনজিও আছে, যত সমাজসেবী প্রতিষ্ঠান আছে, সব বন্ধ করে দেন। তাই তাদের দরকার নাই। রাজনৈতিক দলগুলো এটা করুক, পলিটিক্স বাদ দিয়ে এটাই করুক, সমস্যা কি? সমস্যা তো নাই। তো সুতরাং আপনার গণতন্ত্রের তো সংজ্ঞা আছে।
গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন এগুলোকে বাইপাস করে আমি ব্যক্তি আপনাকে ভিন্ন অ্যাঙ্গেলে হেল্প করলাম, এটা তো গণতান্ত্রিক রাজনীতিতে হয় না। তারা তো সুতরাং কিন্তু আপনাকে ঠিক পলিটিক্সটা করবার সুযোগ পায় না। মানে আমি একটু জাস্ট আর্গুমেন্টের জায়গায় যাওয়ার চেষ্টা করছি যে তারা তো খুব বেশি রাজনীতি করবার সুযোগ পায় না, এখন না কেবল পেলো, তো তাদের দেখার না এখন না, সময় আসে। ঠিক আছে, হ্যাঁ, আমি ঠিক আছে, তারা যে সুযোগ পায় নাই, ছাত্র দলও পায় নাই, ছাত্র শিবিরও পায় নাই, কিন্তু দুটো দলের ভিতরে পার্থক্য দেখেন। ছাত্ররা ক্যাম্পাস, ছাত্র দল ক্যাম্পাসের বাইরে আছে, কিন্তু ছাত্র শিবির হলেই ছিল, ক্যাম্পাসেই ছিল, কিন্তু আন্ডারগ্রাউন্ডে ছিল, অর্থাৎ ছাত্রলীগের ভিতরে ঢুকেছিল। আমার বক্তব্যটা এখানে যে আপনি যেটা বলছেন যে তারা চাপে ছিল, হ্যাঁ, ছাত্র দল ছাত্র শিবির চাপে ছিল, এটা হওয়া উচিত ছিল না। গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হবে কেন? এই জন্যই তো সরকার পালায় গেছে বাধ্য হয়ে, সরকারকে তাড়াই দিচ্ছে তো ছাত্ররা। আরেকটা দেখেন, খেয়াল করে দেখেন, এই যে এনসিপির একটা প্যানেল ছিল, আপনি খেয়াল করে দেখেন, ছাত্র দলও নাই, অন্য কেউ নাই, খালি শিবির প্যানেল নিয়ে গেছে। আবার এনসিপি যে আমরা যে এত লম্পজম্প দেখি, এখন তো ভার্চুয়ালি যে ছাত্র দলদের 6টা হল কমিটি করলো, তারা বললো হলে রাজনীতি হবে না, এনসিপির নামে কিন্তু তাদের ধাওয়া দিয়ে, এটাও তো একটা গুপ্ত আক্রমণ এনসিপির নাম দিয়ে হয়েছে। হ্যাঁ, আমরা মনে করছি যে এনসিপির এখন যে আন্দোলন করছে, অভ্যুত্থান করছে, তাদের কতটা ছাত্র আছে, তারা তো ছাত্র কোনার ভিতরেই নেই। অর্থাৎ এনসিপি কিন্তু একদমই নিঃশেষ হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আবার দেখেন, গুপ্ত রাজনীতি করে শিবির সামনে চলে আসছে, ছাত্রলীগ তো নিষিদ্ধ ঘোষণা করে আছে, ছাত্র দল হলের বাইরে চলে গেছে। আপনি ছাত্র দলের আগের ক্যারেক্টারটা দেখেন, আগে কিন্তু ছাত্র দল অত্যন্ত শক্তিশালী ছিল, কারণ তখন ছাত্ররা ছাত্রদের নেতা নির্বাচিত করত। এখন কিন্তু আপনার একজন, আমার একজন, অমকের একজন খাতির, অমকের খাতির মিলে একটা প্যানেল করে দেওয়া হলো, দেখা গেল যে তার ছেলে আছে, নাতি আছে, সেও নেতা, এরকম ভাব। তো ছাত্রদেরকে তো ছাত্র পলিটিক্স, শেখ হাসিনাও কিন্তু বলছিল যে এত বছর বয়সের উপরে ছাত্র রাজনীতি করতে পারবে না, একটা সিলিং কিন্তু দিয়েছিল, কিন্তু তাদেরকে ব্যবহার খারাপ করেছে, তাদেরকে হেলমেট পরেছে, নির্যাতন করেছে, এই জন্য কিন্তু ছাত্রলীগ আগে নিষিদ্ধ হয়ে গেছে। কিন্তু আপনার ছাত্র শিবির কিন্তু কিছু করে নাই, কিন্তু ছাত্র শিবির ছাত্রলীগ হয়ে, ছাত্রলীগ যা করেছে তারা তাই করেছে, কিন্তু ভোটটা নিয়ে গেল কৌশল এবং নানান পরিকল্পনা করে ভোটটা নিয়ে গেল। এই প্রশ্নটা করছিলাম যেটা, সেটাই আবারও রেখে যাই, আসবো আপনার কাছে, যে তাহলে এইরকম কৌশল জাতীয় নির্বাচনেও নিশ্চয়ই তাদের কোনো না কোনো কৌশল আছে, এরকম কৌশল সেই নির্বাচনেও কার্যকর হবে কিনা, বা যেই বিষয়গুলো ভোটারদের মনস্তত্ত্বেও যেই বিষয়গুলো কাজ করেছে যার কারণে শিবির জয়ী হয়েছে, সেই মনস্তত্ত্বটা জাতীয় নির্বাচনেও কাজ করবে কিনা, এই প্রশ্নটা আমি আপনার কাছে করতে চাই, এবং এই প্রশ্নটা জনাব আব্দুল তুষার আপনার কাছেও। কিন্তু তার আগে একটু এটা শুনি, যেহেতু বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো নিয়ে কথা বলছি, যে দেখলাম আমরা শিবিরের জয় জয়কার, দুই ডাকসু জ্যাকসু দুখানেই দেখলাম জয় জয়কার, সামনে আসছে ডাকসু, সেখানেও হয়তো কি হয় জানি না, দেখা যাক। তো এটি আসলে শিবির মানে জামায়াত কি বার্তা দিল, কি বার্তা পেল, বিএনপি কি বার্তা দিল, কি বার্তা নিজেরা পেল, আর এনসিপি যাদের কথা জনাব এম এ আজিজ বলছেন নিঃশেষ হয়ে গেছে, তাদেরও আসলে কি অবস্থান, তারা কি বার্তা দিল আর নিজেরা কি বার্তা পেল বলে মনে হয়? কারণ এরাই তো প্রথম সারির দল, তাই জিজ্ঞাসা। জি, আগে যেটা বলেছেন সেটা দিয়ে শুরু করা উচিত, যে ছাত্রদল কেন কমিটি করতে পারবে না, হলে কেন কোনো রাজনৈতিক কমিটি হবে না, যেখানে শিবির সদর্পে ঘোষণা দিচ্ছে যে তারা শিবির সমর্থিত বা শিবিরেরই লোক তারা, এবং আপনারাও আমরাও সকলেই বলছি যে শিবির জিতেছে। তো যদি বিজয়ী হয় শিবির, আমরা পরাজিত হয় ছাত্র দল, তাহলে কমিটি করতে পারবে না কেন? কমিটি করতে বাধ্য দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে কমিটি করলে সেই কমিটি একটা কাজ করবে হলের মধ্যে, এবং সেই কাজের সুযোগ ছাত্র দলকে দেওয়া হয় নাই। এনসিপি হোক বা সাধারণ ছাত্র জনতা নাম দিয়ে যে তাদেরকে ধাওয়া দেওয়া হয়েছে, হঠাৎ যে রাতের 12টার সময় মেয়েরা নেমে এসেছিল রাস্তায় যে না আমাদের হলে কমিটি হবে না, এইসব বলতে, এই বিষয়গুলো যে উদ্দেশ্যমূলক সেটা তো বোঝা গেছে। এখন ধরেন রাজনৈতিক পরিকল্পনা সব দলেরই থাকতে পারে, সামনে জাতীয় রাজনীতিতেও এই ধরনের কোন রাজনৈতিক পরিকল্পনা তার সাফল্য ব্যর্থতা আমরা দেখতে পারতে পারি, কিন্তু এটা কোনো অন্যায় কিছু না। রাজনৈতিক পরিকল্পনা যে কোনো দলের থাকতে পারে, কারণ তারা পরিকল্পনার মাধ্যমে বিজয়ী হবেন, তারা তার মারামারি করে বিজয়ী হবেন না। ভোট নিবেন, ভোটের মন যেভাবে জয় করা যায় সেভাবে জয় করার চেষ্টা করবেন। কিন্তু যেখানে সমস্যা সেটি হচ্ছে যে আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে ছাত্রলীগ ছাত্র দল এই যে রাজনীতি, সেই রাজনীতিতে মাদার পার্টি তাদের নেতা নেত্রী ঠিক করার ব্যাপারে প্রভাব বিস্তার করে।
কোন এক বৃদ্ধ ডেটা এক্সপায়ার নেতা ঠিক করে যে ছাত্রলীগের সভাপতি কে হবে। এখানে ওবায়দুল কাদের গ্রুপ, নানক গ্রুপ, এরকম গ্রুপ আমরা দেখেছি। আবার এদিকে এই পাশেও আমরা ছাত্র দলও দেখেছি, ছোটখাটো গ্রুপিং বা বৃহৎ গ্রুপিংও দেখেছি। তো এই যে আমি দু একজনের নাম বললাম, এরা কবে কোন কালে ছাত্রলীগ এর নেতা ছিলেন, ছাত্র নেতা ছিলেন, সেই জিনিস কাজে লাগিয়ে তারা মাতব্বর হয়ে তারা সমস্ত কমিটি ঠিক করে দেন। কমিটি তৈরি করার সময় টাকা পয়সা লেনদেন হয়। এই যে জিনিসগুলি, এইগুলি এই দলগুলিকে, এই বুর্জোয়া রাজনৈতিক দলগুলির যে কমিটি, সেগুলিকে ক্ষতিগ্রস্ত করেছে। আপনি দেখেন কমিউনিস্টদের হয়ে রাজনীতি করা মেঘমল্লার এতগুলি ভোট পেয়েছে। শামীম একজন স্বতন্ত্র প্রার্থী, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতগুলি ভোট পেয়েছে। কারণ কি? এর কারণ হচ্ছে যে এই যে উপর থেকে চাপিয়ে দেওয়া নেতৃত্ব, এটা বন্ধ করতে হবে। রাজনীতিতে জনপ্রিয় নেতাকে জনপ্রিয়তার মাধ্যমে ছাত্রদের মধ্যে থেকে উঠে আসতে দিতে হবে। একেবারে নিষিদ্ধ করে দিতে হবে যে কোনো ছাত্রের যদি পুনর্ভর্তি থাকে তাহলে সে ইলেকশন করতে পারবে না। তুই বাবা ভর্তি হওয়া আরেকবার, তুই ফেল করেছিস বা যে কোনো কারণে পুনর্ভর্তি নিয়েছিস, তুই পড়ালেখা কর, তুই তো আদু ভাই। আদু ভাইয়ের আবার রাজনীতি কি? রেগুলার স্টুডেন্ট না হলে তাকে কোনোভাবেই ভোটে দাঁড়াতে দেওয়া উচিত না। রেগুলার স্টুডেন্ট ভোটে দাঁড়াবে, সে সময় মতো পাস করবে, চলে যাবে। আদু ভাইয়েরা বসে থাকে বা আদু ভাই হয় ইচ্ছা করে, এবং এটা কিন্তু আমাদের সময় রাজনীতির খেলা। আপনি দেখবেন মান্না সাহেব এসে একবার চিটাগাঙে ইলেকশন করে আবার ঢাকায় এসে ইলেকশন করেছেন। আমরা তখন ভাবতাম এগুলো স্বৈরাচারের বিরুদ্ধে বিরাট প্রতিক্রিয়া। আসলে এগুলো অপরাজনীতি। এবং একইভাবে বাবলু সাহেবও করেছিলেন, তারপরে একইভাবে মোশতাক ভাইও করেছিলেন। হ্যাঁ, সুলতান মোহাম্মদ মনসুর এক প্রাপ্তবয়স্ক লোক, সেই লোক এসে এই কাজ করেছিলেন। এরা সব ছাত্রত্ব ত্যাগ করে এক একজন আঙ্কেল ছিলেন তখন। কিন্তু আমরা বুঝতাম না, আসলে আমরা ভাবতাম যে এরশাদ তাড়াতে হলে আঙ্কেল লাগে। কিন্তু এখন তো আর এরশাদ তাড়ানোর জায়গা নাই, এখন আঙ্কেল লাগে না। কিন্তু আঙ্কেলরা এখনো বিভিন্ন জায়গাতে বসে পড়েছে। এখন তারা, আমিও আজকে ছাত্র রাজনীতি করলে হয়তো কোন একটা দলে গিয়ে ছাত্র বা যুবদের নেতা হয়ে বসে পড়তাম, যেটা খুবই হাস্যকর আর কি। এই হাস্যকর রাজনীতি প্রবণতার থেকে কিন্তু শিবির আলাদা। এটা চিন্তা করতে পারবে। শিবিরের নেতৃত্ব কিন্তু কারো বাপ মা দিয়ে ঠিক হয় না। এবং আপনি যদি প্রশংসা করতে না পারেন আপনার শত্রুকে বা যেই হোক আপনার, এটা হচ্ছে আরেকটা ছোট লোকই। যদি তারা তাদের পার্টির মধ্যে এক ধরনের প্রক্রিয়া চালু করেন, যে প্রক্রিয়া তারা কাজে লাগাতে পারছে, তাহলে যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে। এটা তো অবশ্যই ভালো। বাপমা দিয়ে কি আসলে রাজনীতি হবে নাকি? বাপমা দিয়ে কি আমাদের ধর্মেও আছে নাকি যে বাপমার হিসাব ছেলে মেয়ে বহন করবে বা ছেলে মেয়ের হিসাব বাপমা বহন করবে? আসলে নাই। উন্নত বিশ্বে তাকান, ট্রাম্পের বাবা কে, তাই না? ওবামার বাবা কে, ক্লিন্টনের বাবা কে, মার্গারেট থাচারের বাপ কে? আমরা তো তাদের আব্বাদেরকে চিনি না। কিন্তু আমরা এখানে আমাদের ছাত্র রাজনীতি বলেন আর রাজনীতি বলেন, সবার আব্বা আম্মা 14 গোষ্ঠীর নাম জানি। এমনকি আত্মীয় স্বজন, মামাকে, খালাকে, চাচাকে, ফুপাকে, ভাইগনাকে, ভাগ্নিকে, ভাগ্নের বাচ্চাকে, এইগুলো শুদ্ধ আমাদের আওয়ামী লীগ চেনাই দিয়ে গেছে। আওয়ামী লীগ তো মোটামুটি তার বংশ তালিকাকে আওয়ামী লীগের মধ্যে প্রতিষ্ঠিত করেছিল। যে এইসব রাজনীতি যে শেষ পর্যন্ত খারাপ হবে, এটা তো আমরা তখন বলেছি, বলে আমরা হয়েছি শত্রু। আবার এখন যখন বলছি এখন আমরা শত্রু হচ্ছে। এনসিপি কেন পারে নাই? এনসিপি না পারার কারণ হচ্ছে এনসিপি তো কোনো ছাত্রদের রাজনৈতিক দল না। এনসিপি এমনকি আন্দোলনের থেকে তৈরি হওয়া দল যদিও হয়, বাট আন্দোলনের সমস্ত কৃতিত্ব এনসিপির কাছে নাই। এই শিবির আন্দোলন করেছে, ছাত্র দল আন্দোলন করেছে, যারা অন্যান্য বিরোধী শক্তি তারা আন্দোলন করেছে। আন্দোলনের পরে সেই সব তরুণরা যার যার দলে ফেরত গিয়েছে। তারা কি এনসিপি রাজনীতি করার জন্য বসেছিল? তা তো বসে থাকে নাই। যে কারণে ছাত্রদের রাজনীতি যেহেতু এনসিপি আগে করে না, এনসিপির নেতারা যেহেতু নিজেরাও ছাত্রলীগ, ছাত্র শিবির, ছাত্র দল থেকে এসেছেন, তাদের অতীতের রাজনীতি তো এইসব দলের সাথে, তো স্বাভাবিকভাবে তাদের সমর্থকরা তো তাদের আগের দলে রয়ে গিয়েছেন এবং তারাই এখানে ভোটাভুটি করেছেন। যে জন্য এনসিপির সমর্থিত যদি কোনো অংশ থাকে, তারা ভোট নিতে পারে নাই। কারণ তাদের নেতারা যে দলে ছিলেন ওই সেই সব দলেই আবার ভোট নিয়েছে। তাদের তো ছাত্র রাজনীতির কোনো ইতিহাস নাই, বা তাদের হয়ে ছাত্র রাজনীতি করার কোনো ক্রেডিট আছে এমন নেতা নাই। এবার হচ্ছে তৃতীয় প্রশ্নটা, সেটা হচ্ছে যে আপনি জানতে চেয়েছেন যে এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটা আসলে আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে। আমি শুধু দুই লাইনে বলি। এটা হচ্ছে যে এটা হচ্ছে ডিপলিটিসাইজেশনের বা বিরাজনীতিকরণের প্রথম একটা ফলাফল আমরা দেখতে পাচ্ছি, যেখানে ছাত্ররা এখন কোনোভাবেই রাজনৈতিক প্রজ্ঞা আছে এমন নেতা নির্বাচনের চেষ্টা করছেন, এবং তারা ধরে নিয়েছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু করবে না, তার রুমের ফ্যান বিশ্ববিদ্যালয় প্রশাসন দিবে না, তার বাথরুমের কমোড কিংবা তার বাথরুমের যে সিঙ্ক বা বাথরুমের যে কল, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন দিবে না। মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারই কিছু দিবে না। একটা পড়াবে, কিন্তু শিক্ষক নিয়োগ করবে, রেজিস্ট্রার বিল্ডিং এ যাবে, অনেক দেন দরবার করে সার্টিফিকেট পাবে, সে একদিন বাইরে আসবে। এইটুকুই হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ। কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে ভৌত সুবিধাদি, এই সুবিধাদি নিশ্চিত করা যে প্রশাসনেরই কাজ। এইটা
ছাত্ররা ভুলে গিয়ে ভাবছে যে এটা ওই ছাত্রদের লোকজন করে দিবে, মানে নেতা নেত্রীরা করে দিবে। তো ব্যাপারটা যে কত খারাপ, অর্থাৎ কিন্তু ডক্টর বিশ্ববিদ্যালয় আব্দুল লতিফ প্রশাসনের স্যার, আমি একটু এখানে একটা কাছে প্রশ্ন তাদের করতে ন্যায্য চাই। দাবি না করে হ্যাঁ, তারা রফিক ভাই শফিক ভাইয়ের কাছে নিজেদের দাবি করছে, এবং হ্যাঁ, রফিক ভাই শফিক ভাই তাদেরকে লুঙ্গি কিনে দিচ্ছে, গামছা কিনে দিচ্ছে, টয়লেট কিনে দিচ্ছে, যা দরকার সেটা কিনে দিচ্ছে। আপনি এই বলছেন এখানে রাজনীতিটা আসলে বিরাজনীতিকরণের জায়গা তৈরি হয়েছে, ছাত্ররা এখন অবশ্যই নিজেদের ব্যক্তিগত ছোট ছোট স্বার্থ বা পুরোপুরি যা যে যা দরকার সেই বিরোধীকরণ বিষয়গুলো তাকাচ্ছে। হয়ে কিন্তু আমি যাচ্ছে, প্রশ্নটা ডক্টর এটাই আব্দুল কিন্তু লতিফ স্যার এটা ব্যাপার। করতে আপনি চাই। দেখেন যে আওয়ামী লীগ নাই, হ্যাঁ, বিএনপি নাই, কমিউনিস্ট পার্টি নাই, কোন স্বীকৃত রাজনৈতিক দল নাই, এমনকি একটা রাজনৈতিক দল নতুন গজিয়েছে তারাও নাই। আছে কারা? কোচিং করায়, টাকা দেয়, পড়ায়, অনেক কিছু করে, মানে তারা সমাজসেবী একটি রাজনৈতিক সংগঠন। তো তারা আছে, তার মানে সমাজ সেবা হয়ে গিয়েছে এখন রাজনীতির প্রধান কাজ। হুম। তারা আছে, বাকিরাও তো ছিল, ভোট তো করেছে, অল্প স্বল্প ভোট পেয়েছে, না, কেউ তারা ভালো তো ভোট ভোট পেয়েছে। পাচ্ছে না, সামান্য পাচ্ছে, হ্যাঁ, কম পাচ্ছে, জিততে পারছে না কোথাও। জিততে তার পারছে মানে না ওই কিন্তু ভোট রাজনীতিকে, পাচ্ছে। ওই রাজনীতিকে মানুষ প্রত্যাখ্যান করেছে, হুম, অন্তত ভোট এইবার পাচ্ছে। করেছে। কিন্তু আমার এটাই প্রশ্ন ছিল যে বিরাজনীতিকরণ হচ্ছে বলে আপনারা বলছেন, আপনি বলছেন ছাত্ররা এখন রাজনৈতিক প্রজ্ঞা দেখে না। এখানেই আমি আবারও প্রশ্নটা করছি যে রাজনৈতিক প্রজ্ঞা যে দেখছে না, এটা আমরা এখন কিভাবে বুঝতে পারি বা এটা কিভাবে আমরা বলতে পারি? রাজনৈতিক প্রজ্ঞা দেখানোর সময় তো সামনে নাকি, যখন তারা কাজ করবে না নেতা না, হিসেবে। আপনি এদের এই যে বক্তৃতা দেখেছেন শারমিন চৌধুরী, হ্যাঁ, আপনি এই যে এতগুলি এতগুলি যে আহ, প্রার্থী দাঁড়িয়েছেন, একমাত্র শামীম ছাড়া আরেকটা নাম বলেন তো, সুন্দর করে কথা বলতে পারে, প্রচুর পড়াশোনা করে, কিংবা তাদের বক্তৃতার মধ্যে এক ধরনের দূরদর্শিতা, বুদ্ধিমত্তা, প্রশ্নোত্তর যখন হয়েছে সেই প্রশ্ন এবং উত্তরের ক্ষেত্রে তাদের প্রত্যুৎপন্ন মতিত্ব, অর্থাৎ প্রেজেন্স অফ মাইন্ড, তাদের ভাষা ব্যবহারের দক্ষতা, আপনি বলেন তো আরো 10-12টা নাম আমি শুনি একটু, তাইলে তো বোঝা যায়। একজন নেতা ভবিষ্যতে, আমরা ধরে নেই যে ছাত্র নেতারা ভবিষ্যতে আমাদের রাজনৈতিক নেতা হবেন, তারা, এটা প্রথম পার্ট। এবং এই ছাত্র নেতারা ভবিষ্যতে আমাদের রাজনীতির ময়দানে আসবেন এবং আমাদের রাজনীতিকে পরিবর্তন করবেন। তো এরা ছাত্র অবস্থাতেই তো এদের এই বক্তৃতা দেওয়ার দক্ষতা তৈরি হয় নাই, লেখাপড়া খুব একটা করে বলে মনে হয় না, বা পড়াশোনার বাইরে অন্য বইপত্র পড়ে বলে মনে হয় না তাদের কথাবার্তায়। তাদের যে একজনের সঙ্গে আরেকজনের আক্রমণ ও প্রতি আক্রমণের ভাষা, সেই ভাষাও যে খুব সুললিত সেটাও মনে হয় না। এরকম সবার কথা বলছি না, আছে, যেমন আমি নাম বলতে পারি, আমি মেঘ মল্লারের বক্তৃতা বা কথাবার্তা, ও যখন যুক্তি দিয়ে কথা বলে যথেষ্ট যুক্তি দিয়ে কথা বলে, এরকম আরো কিছু দুই পাঁচজন যে নাই তা না। কিন্তু আপনি বিজয়ী প্রার্থীদের বলেন তো, আপনি একটা আয়োজন করেন না, আপনি এই অনুষ্ঠানে এনে তাদের সাক্ষাৎকার নেন, আপনি সাক্ষাৎকার নিলে টের পাবেন যে আসলে যে ধরনের ভবিষ্যৎমুখী রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে এই ছাত্র নেতারা ডাকসু চাকসু রাকসু, আহ, এই জাকসু সব জায়গাতে আসবেন বলে আমরা মনে করছি। আপনার কি মনে হয় যে আসলে সেই রকমের দেখা আপনি পেয়েছেন? আপনার দেখে মনে হচ্ছে এই হচ্ছে ভবিষ্যতের বিল ক্লিন্টন? কিন্তু বারাক ওবামা যখন তার ফ্র্যাটার্নিটি, স্টুডেন্ট ফ্র্যাটার্নিটি নির্বাচন করে, তখন থেকেই ছাত্ররা তাকে মনে করেছে যে যে ছেলে এরকম বক্তৃতা দেয়, সে একদিন সেনেটর হবে, সে একদিন অথবা কংগ্রেসম্যান হবে, হুম, হুম, সে একদিন গভর্নর হবে, অথবা সে একদিন প্রেসিডেন্ট হবে। জি। কিন্তু মানে আপনি বলেন তো, গণতন্ত্র তো আপনি আবার বলেন এটাই তো যে এইখান থেকে ছাত্ররা যা একজনের মনে নাম করছে। বলেন, সারা বাংলাদেশের নেতা হবে আপনার মনে হচ্ছে, একটা নাম বলেন তো, মানে জাতীয় আমার কি মনে রাজনীতির হচ্ছে নেতা সেটা তো হিসেবে। আসলে খুব ম্যাটার করে না, বা তখন আপনারও কি মনে ঘরে হয় ঘরে, সেটাও ম্যাটার করে না। তখন যারা বাংলার ভোট ঘরে দেবে, ঘরে ভোটার, তারা পানির যা মেশিন মনে ঠান্ডা করছে। হবে, গরম হবে, তাই না? এরা যখন ভবিষ্যতের রাজনীতি যাবে, হ্যাঁ, বাংলার ঘরে ঘরে পানির মেশিন ঠান্ডা হবে, গরম হবে, বাংলার ঘরে ঘরে লুঙ্গি গামছা তোয়ালে যাবে, বাংলার ঘরে ঘরে চৌকি যাবে, তাই না? ঘটনা তাই ঘটবে না? এইভাবে কি রাজনীতি হবে ভবিষ্যতে? জি। মানে এটাই আসলে প্রশ্ন করছিলাম যে আমি মানে আমরা যাকে ভাবছি ভালো হতে পারতো বা ভালো হবে, ছাত্ররা যা মনে করছে তার একটা প্রতিফলন ঘটেছে এখানে। আপনি এম এ আজিজও বলছিলেন বিরাজনীতিকরণ, এখানে আমি আসলে বারবার প্রশ্নটা করছি বিরাজনীতিকরণ কেন হচ্ছে। এবং এম এ আজিজ ওই প্রশ্নটা কিন্তু এবার আমি একটু আসতেই চাই যে জাতীয় রাজনীতিতে এই ভোটারদের এই মনস্তত্ত্ব এবং প্রার্থীদের বা দলগুলোর এই কৌশল, এর প্রভাব কেমন পড়বে বলে মনে হয়? আচ্ছা শোনেন, বিরাজনীতিকরণ কেন বলবো? জি, বলবেন। আমার আপন ভাতিজি আবার প্রতিদিন এসে খেয়ে যায় আমার বাসায়। হ্যাঁ, আমি জানি না সে কাকে ভোট দিচ্ছে, আমি শুনে স্টান। এখন আপনি দেখেন, আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে ডাকসুন বলেন, আপনার জাকসু বলেন, ডাকসু বলি নির্বাচন, ডাকসু যতগুলো ধরেন, এটা 8th ডাকসু নির্বাচন হয়েছে 54 বছরের ভিতরে। কিন্তু যতবার ডাকসু নির্বাচিত ভিপিজিএস থাকতো, সব আন্দোলনে তারা কিন্তু অগ্রভাগে ছিল। কিন্তু এবারে যে ডিজাস্টারটা হলো, এই ডাকসুর ক্যারেক্টার পরিবর্তন হয়ে যাবে, দিচ্ছে বটে, কিন্তু কোন দল কিন্তু এই এই এখন ডাকসুর নেতৃত্বে কোনো আন্দোলনে যাবে না।
আর এই ডাকসু যে ক্যারেক্টার, যেটা ইলেকশনে যেটা দেখালো, এবং জামাতের সাথে যেটা বললাম যে কৌশল এবং পরিকল্পনা, তারা এটা ঠিক ইমোশনালি, অর্থাৎ নানান রকম সামাজিক কর্মকাণ্ড দিয়ে এই ছাত্রদেরকে মোটিভেট করবে, এবং শেষ পর্যন্ত দেখবেন দেশটা ডিপলিসাইজড হয়ে একটা ইমোশনাল জাতিত্ব তৈরি হবে, যে এরকম পাইলে ভালো হয়। আপনি বরাবরই যদি দেখা যায় গরম পানি পাইলে ভালো, ঠান্ডা পানি পাইলে ভালো, আমার চিকিৎসা হলে আমাকে হসপিটালে নিয়ে যায়, পড়াশোনার বেতন না দিতে পারলে আমার বেতন দিয়ে দেয়, তাহলে তো ওইভাবেই ছাত্ররা অভ্যস্ত হবে। তাহলে তো এটা ডিপলিটিসাইজ হলো না, পলিটিক্স এখানে কোথায়? কিন্তু ছাত্রদের তো ডাকসুতে গঠনতন্ত্র আছে, গঠনতন্ত্র অনুযায়ী যেটা আছে সেই কাজটা করবে। গঠনতন্ত্রে তো কম নাই, প্রয়োজনে অ্যাড করবে। গঠনতন্ত্রের বাইরে গরম পানি দেওয়া এটা তো কোনো রাজনীতির অংশ নয়। এটা সমাজসেবা হলে সমাজসেবা করুক, সমাজসেবা অধিদপ্তর আছে, তারও অধীনে কাজ করুক না, তাতে তো বাধা নাই, সমাজসেবা করার কোনো বাধা নাই। কিন্তু যেখানে রাজনীতি আছে, সেখানে রাজনীতির বাইরের অ্যাক্টিভিটি চালানোই আমার বক্তব্য হচ্ছে যে সেটা উচিত না, সেটাই রাজনীতিকরণের অংশ, এবং সেটা অ্যালাউ করা উচিত না। আপনি, আমি এইটাই বলছি যে এই ইলেকশনে এটা যদি ছাত্রদল করতে চাইতো বা অন্য দলগুলো, তাদেরকে কেউ বাধা দিত যে তোমরা এই সমাজ? বাধা দিত না, বাধা দিত না, কিন্তু তাদের ইমেজটা তারা তো এখনো গরম পানি তো বারান্দায় নিতে পারতো না, কারণ তাদের হলে তো প্রবেশ করার সুযোগ নাই। এক, ছাত্রলীগ এবং ছাত্র দলের ফেস ভ্যালু তো একই, ওরা শক্তি প্রয়োগ করছে না। আগে ছাত্রদল যখন বিএনপি ক্ষমতায় ছিল শক্তি প্রয়োগ করছে না, এখন ছাত্রদল আওয়ামী লীগ যখন ছিল ছাত্রলীগ প্রয়োগ করছে। কিন্তু ছাত্রলীগ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ছাত্রদল কিন্তু ছাত্রলীগের ভিতরে ঢোকে নাই। আবার বিএনপি যখন ক্ষমতায় ছিল, ছাত্রদল যখন বল প্রয়োগ করছে, ছাত্রলীগ কিন্তু বিএনপির ছাত্র দলের ভিতরে ঢোকে নাই। কিন্তু এখন এবারে কিন্তু ছাত্র শিবির তারা কিন্তু ছাত্র দল লীগের ভিতরে ঢোকা ছিল, এবং এই জন্য বলা হয়, আমি বলছি যে গণতান্ত্রিক রাজনীতিতে গুপ্ত রাজনীতি চলতে পারে না, এটা আইন করে নিষিদ্ধ করা উচিত, আইন করে। তাহলে তো আপনি বলেন হিল ট্যাক্সে তো বহুত বহুত পার্টি স্বাধীনতা চাচ্ছে, স্বায়ত্ত শাসন চাচ্ছে, ওরা কেউ মিজোরাম, কেউ তিব্বতে পালিয়ে থাকে, তাদেরকেও অ্যালাউ করেন, এটাও তো গুপ্ত রাজনীতি, তাদেরকে তো আপনি প্রকাশ্যে নিতে পারছেন না। সুতরাং প্রকাশ্য রাজনীতি মানেই গণতান্ত্রিক রাজনীতি, আপনাকে প্রকাশ্যে রাজনীতি করতে না দিলে কি হবে? ধরুন এখন ছাত্রলীগ, তারা তো একটা বড় ফোর্স ছিল বা আছেও, তারা তো সবাই উদ্যোগ হয়ে যায়, এই প্রশ্নটা না, আপনার প্রশ্নটা তো এটাই করতেছেন, এটা তো আমরা আশা করি না। তারা সবাই গণতন্ত্রের স্লোগান দেয়, কেউ ধরেন নানান ইস্যু তৈরি করে, এ রাজাকার, সুতরাং একে ইয়ে করো, নির্মূল করো, এ স্বাধীনতা বিরোধী শক্তি নির্মূল করো, এ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাকে সুযোগ দাও। এরকম তো ছিল এক সময়। এখন হচ্ছে যে সিচুয়েশন যেটা করা হচ্ছে, আপনি দেখেন মুক্তিযোদ্ধারা কোনো কথা বলতে পারবে না, মত চলে যাবে, মুক্তিযুদ্ধ যাবে, দেখেন কয়েকজন কয়েকটা ঘটনা ঘটল না। এখন বিএনপি হচ্ছে মুক্তিযোদ্ধার দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিল, তার দল, সেখানে আশ্রয়, মুক্তিযুদ্ধের আশ্রয় নাই, কোন প্রতিবাদ করছে? আপনি খেয়াল করছেন? ফজলুর রহমানকে বরঞ্চ 3 মাস সে অ্যাডভাইজার, 3 মাস তার পদ স্থগিত করছে। তাহলে আপনি মুক্তিযোদ্ধারা কেউ দাওয়াতে জয়েন করবে? বলেন কোথায় যাবে বলেন? আওয়ামী লীগ তো কার্যক্রম নিষিদ্ধ, এরা মুক্তিযোদ্ধা বলতে মুক্তিযোদ্ধা দিয়ে একটা পলিটিক্স করে, ভুয়া মুক্তিযোদ্ধা ভরে ফেলছে। তো সুতরাং আমাদের তো এখন মুক্তিযুদ্ধ যারা করছে, ধরেন আমি মুক্তিযুদ্ধে ছিলাম, আমার তো কোনো আশ্রয় জায়গা নেই, কেউ বিশ্বাস করে না, আমার কারো জায়গা নাই তো আমার। এখন যদি আমি কথা কই, মবাসী করবে। হ্যাঁ, অর্থাৎ মুক্তিযুদ্ধের কোন বয়ান বাংলাদেশে থাকবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু কি মানে মবের ভয় পাচ্ছে থাকে, নাকি আসলে গ্রেপ্তারের ভয়ও আছে সাথে সন্ত্রাস দমন আইনে? না, গ্রেপ্তারের ভয়ে শোনেন, যখন 5ই আগস্টের পরিবর্তন হলো, তখন প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী, তখন তো এনসিপি ছিল না, বৈষম্য বিরোধী ছাত্র দলের ছাত্র গ্রুপের একটা টিম আসলো, এসে তারা তালিকা করে দিল যে এরা ফ্যাসিবাদের দোষর, তাদের প্রেস ক্লাবের মেম্বারশিপ চলে গেল। আপনি দেখেন সেক্রেটারিয়েটে এক জায়গায় আগুন লাগছে, শর্ট সার্কিটে আগুন তো লাগতেই পারে, সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়ে গেল। বলেন, আপনি দেখেন 160 জনের মতো সাংবাদিক গ্রেপ্তার আছে, এদের ভিতরে অনেকেই টাকা পয়সা মালিক, ক্রাইম করেছে, মানলাম, তাদের বিচার হোক।
অথচ অনেক ছেলে, অনেক সাংবাদিকের বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছে। আপনার কি বিশ্বাস হয়? আপনি তো সংবাদপত্রের লোক, আপনার কি বিশ্বাস হয় যে আমি অপরাধ করতে পারি, আমি চুরি করতে পারি, আমি খুন করব? আমার খুন, আমার কথা সত্য, খুন করলে বিচার করুক, ফৌজদারি মামলা যা আছে করুক। এখন এই যে তারপরে ধরেন পত্রিকা বলেন, প্রতিষ্ঠান বলেন, সব দখল হয়ে গেছে, মাথা বদলে গেছে, ভিতরে বদলে গেছে। হ্যাঁ, এই যে এগুলা আমি তো এই জন্য বলি, বর্ডার রিপোর্টার প্রত্যেক বছর সূচক দেয় না? এই তিনটি কারণে, এই কয়েকটি কারণে সূচক নেমে আসবে বাংলাদেশে। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছে যে আপনারা যা সমালোচনা করেন করেন, হ্যাঁ, কোনো সমস্যা নাই, কিন্তু ভিতরে ভিতরে তো সব মব সন্ত্রাসের সব দখল, এই জনকণ্ঠ কয়েকদিন আগে দখল হয়ে গেছে। কর্মচারী আর সাংবাদিকরা কমিটি করে পত্রিকা চালাতেছে, আর বেতন পায় না, বেতন পায় না। বলেন আপনি এটা হলো? অনেক বড় বড় পত্রিকা বলেন, টেলিভিশনে বলেন, আপনার হেড অফ নিউজ, সিও বদলে গেছে, ভিতরে আপনার সাংবাদিক বদলে গেছে। তো এটা এটা সংবাদ, এটা স্বাধীন গণমাধ্যমের পরিস্থিতি আছে এরকমই আছেই, আগেও ছিল, এখন ভেবেছিলাম যে সেটা হয়তো চলে যাবে, কিন্তু সেই প্রশ্নটার জন্য এটা রয়ে গেছে। আমি আবারও সেই জায়গাটিতে আসি যে ডাক্তার আব্দুল নূর তুষার, এই যে সমাজ সেবামূলক কাজ করা, ভালো ব্যবহার বা বিপদের পাশে দাঁড়ানো, এই অ্যাপ্রোচটা, এই কৌশলটা টিকে গেল। অন্যদিকে মানে যেটি জনাব এম এ আজিজ বলছিলেন যে মুক্তিযোদ্ধাদের দল বিএনপি বা যে মুক্তিযুদ্ধের কথা বলা যে দলগুলো আছে, তাদের অবস্থান সেখানে দেখা যাচ্ছে না, বরঞ্চ মুক্তিযুদ্ধ বিরোধিতার ইতিহাস যেই দলের সাথে, তাদের ছাত্র সংগঠনের এরকম জয় জয়কার। মানুষ মানে ছাত্রদের কাছে কি এখন তাহলে এই যে বিষয়গুলো, যে কৌশলগুলোর কথা আমরা আলোচনা করছিলাম, সেই কৌশলগুলোই মুখ্য, আর মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধ যে বিষয়টা, সেটি আসলে গৌণ এখন? বিষয়টা এত সরলীকরণ করলে হবে না। এইখানে আপনাকে ফিরে যেতে হবে মুক্তিযুদ্ধের চেতনাকে একটি পণ্যে পরিণত করার যে প্রক্রিয়া শুরু করেছিল আওয়ামী লীগ। সেইখানে মুক্তিযুদ্ধের চেতনা মূলত রাজনৈতিকভাবে বিক্রি করার জিনিস না। মুক্তিযুদ্ধ একটা রাজনীতি ছিল, কিন্তু সেই রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি না। লোকজন মুক্তিযুদ্ধ এই জন্য করে নাই যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। লোকজন মুক্তিযুদ্ধ করেছিল তার নিজের স্বাধিকার পাওয়ার জন্য। যে স্বাধিকার আন্দোলনের প্রধান নেতা হিসেবে সেই সময় আওয়ামী লীগের একাধিক নেতা আবির্ভূত হয়েছিলেন, যাদের নেতৃত্বে ছিলেন শেখ মুজিবুর রহমান। ফলে জনগণ তখন আওয়ামী লীগকে বেছে নিয়েছিল স্বাধীনতা অর্জনের জন্য। আওয়ামী লীগ জনগণকে বাইছে নেয় নাই স্বাধীনতা আনার জন্য, জনগণ আওয়ামী লীগকে বেছে নিয়েছিল, ভোট জনগণ দিয়েছিল, তাই না? এবং দিয়ে আওয়ামী লীগকে ঠিক করেছিল, কারণ জনগণ মনে করেছিল যে এই দলের মধ্যে এরকম নেতা আছে যে স্বাধীনতা এনে দিতে পারবে। কিন্তু স্বাধীনতা পরবর্তী কালে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ট্রেডমার্ক বানিয়ে নিজেরা ব্যবহার করতে শুরু করলো, যে এটা এককভাবে তাদের কৃতিত্ব, এবং শুধু এককভাবে তাদের কৃতিত্ব না, এই কৃতিত্বের সিংহভাগ হচ্ছে একটি পরিবারের, এবং সেই পরিবারের পাগল ছাগল হইল নামের সামনে শেখ থাকলে সে ভালো। আপনি বলেন, আমরা একাধিক শেখকে দেখেছি তো যে তারা কি ধরনের আচরণ করেন, কিন্তু তাদের কোনো ধরনের প্রতিকার হয়েছে? দল থেকে তাদের পদের কোনো অবনতি হয়েছে? বরং আমরা দেখেছি পরিবারের সদস্য দিয়ে সংসদ, বিভিন্ন জায়গা, দল, দলের বাইরে বিভিন্ন জায়গা প্রায় ভরে ফেলা হয়েছিল। এই যে প্রক্রিয়া, চেতনার নাম দিয়ে রাজনীতি দখলের প্রক্রিয়া, দল দখলের প্রক্রিয়া, চেতনার নাম দিয়ে অন্য দলের উপর নির্যাতন চালানোর প্রক্রিয়া, ফলে মুক্তিযুদ্ধকে যে এইভাবে বিতর্কিত করে তোলায়, বিতর্কিত করে তোলার পেছনে এই পতিত স্বৈরতন্ত্রের একটা বিরাট ভূমিকা আছে। হ্যাঁ, যেমন সামরিক বাহিনী থেকে যদি বাজে শাসক আসেন, তাহলে সামরিক তন্ত্র বিতর্কিত হয়েছিল। আপনি দেখবেন যে এরশাদ সাহেব যে কাণ্ডটা করেছিলেন, এতে করে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে মানুষ মনে করতো যে সকল জেনারেলি এরশাদের মতো। তো এটা কি কেন হয়েছে? কারণ ওই একই ঘটনা। আপনি যদি মুক্তিযুদ্ধের চেতনাকে জনগণের জীবনে প্রকৃত অর্থে প্রতিষ্ঠা করতে চাইতেন, তাহলে একটি সাংস্কৃতিক পরিবর্তন আনার চেষ্টা করতেন বাংলাদেশে, মানুষের আচরণের পরিবর্তন আনার চেষ্টা করতেন, শিক্ষায় এমন পরিবর্তন আনতেন যে পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ তার স্বাধীনতার গৌরবকে এবং যা কিছু অহংকার সবকিছুকে তার নিজের মনে করতে পারতো। কিন্তু আওয়ামী লীগ কি করেছে? আপনি আওয়ামী লীগ করলে মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার, আপনি যদি আওয়ামী লীগ না করেন তাহলে আপনি রাজাকার, এবং যে দলই করেন না কেন আপনি রাজাকার। হ্যাঁ, ওরা এমন কাউকে বাদ দেয় নাই যাকে রাজাকার বলে নাই। আমাকেও রাজাকার বলেছে, আমাকে ছাগু বলেছে, রাজাকার বলেছে, এগুলা বলেছে, এবং আমি সেটা শুনেছি, শুনে প্রতিবাদ করেছি, কখনো সহ্য করে গেছি। আমার অপরাধ ছিল জানেন, আমি ইসলামী ব্যাংকের একটি অনুষ্ঠানে, আমি পেশাদার উপস্থাপক, আমি তারপরেও গিয়েছিলাম, মূলত তারা ওইখানে একটা চ্যারিটি করেছে আমার একটা প্রতিষ্ঠানে, আমরা একটা দাতব্য প্রতিষ্ঠান চালাতাম, তো ওনারা যখন রিকোয়েস্ট করেছে আমি গিয়েছিলাম।
ওইখানে কিন্তু আওয়ামী লীগের 9 জন নেতা উপস্থিত ছিলেন স্টেজে। কারো দোষ হলো না, আমার দোষ হলো। কেন? কারণ তারা আমাকে বেছে নিয়েছিলেন যে আমাকে আক্রমণ করতে হবে। একদল আমার পরিচিত লোক সিপি গ্যাংকে আমার বিরুদ্ধে নিয়োজিত করেছিলেন, সকাল বিকাল গালিগালাজ। একই ধরনের গালিগালাজ আমি এখন স্বাধীনতা বিরোধী বট বট পক্ষের কাছ থেকেও পাই। মানে আমি এটাতে অভ্যস্ত হয়ে গিয়েছে যে ঠিক কথা বললে আপনাকে গালি খাইতে হবে। কিন্তু এই যে আওয়ামী লীগ চেতনার নামে গালিগালাজ শেখালো লোকজনকে। এখন আমরা আগেও করেছি, গালির বিপরীতে কথা বলেছি, কিন্তু এই যে গালির সংস্কৃতি চালু করা, এই যে মানুষকে ট্যাগ করার সংস্কৃতি চালু করা, এগুলা কি মুক্তিযুদ্ধের চেতনা? মুক্তিযুদ্ধ সকল না, আওয়ামী দায়িত্ব লীগটা নিজে নিয়ে শিখেছে, নেবে। আমরা খুব যত্ন করে সেগুলো চর্চা করে যাচ্ছি। না না, খারাপ জিনিস আপনি সবসময় শিখবেন রে ভাই। আপনি নাক খুঁড়তে বললে দেখবেন বাংলাদেশের সব লোক নাক খুঁড়তেছে। এটা হচ্ছে অভ্যাস, কারণ এই খারাপ জিনিস একটা আরাম আছে। মানুষ যে খারাপ কাজ করে, শয়তানে তো সাকসেসফুল কেন? এর কারণ হচ্ছে শয়তানি করা অনেক সহজ। তো আপনি লোকজনের শয়তানি শিখালে শয়তানি তো আগে শিখবে, কারণ এটার জন্য জ্ঞান লাগে না, বুদ্ধি লাগে না, নৈতিকতা লাগে না, সততা লাগে না, ত্যাগ লাগে না। এটার জন্য আপনার কিছু হারাইতে হয় না, বরং আপনি পাইতেই থাকবেন। এটা ধরে টান দিবেন, ওটা ধরে মানে টান দিবেন, এত এর এত পকেট বড় মারবেন, একটা ওর গণ পকেট অভ্যুত্থান হলো, মারবেন। এত মানুষের প্রাণ গেল, কিন্তু শয়তানি গেল না, মানে শয়তানিটা ঠিক আমরা রেখে না দিলাম। না, এই শব্দটা এইভাবে আপনি বললেন না। এই গণ অভ্যুত্থান যেভাবে ঘটেছে, এই গণ অভ্যুত্থান ঘটেছে মূলত শয়তান তাড়ানোর জন্য, নিজের শয়তানি দূর করার জন্য কি গণ আন্দোলন হয়েছিল? আমরা সবাই ভালো হয়ে যাব কালকে থেকে, এইটা কি এই আন্দোলনের ভিতরে ছিল? আমরা নৈতিকতার পরাকাষ্ঠা দেখাবো, এইটা ছিল? ছিল যে শয়তান তাড়াও। তারপরে আমরা অনেকদিন, আমি সবসময় বলি যে সব এই পুরো গণ অভ্যুত্থানের সবচেয়ে অদ্ভুত স্লোগান লাগে, অনেক দিন হাইয়ো আর ন হাইয়ো। মানে তুমি অনেক খেয়েছো আর খেয়েও না। তাহলে কি খাওয়াটা কি ঠিক আছে? মানে অনেকদিন খাইলে অসুবিধা, অল্প দিন খাইলে ঠিক আছে? খাওয়া যে বন্ধ হবে এটা বলা উচিত ছিল, যে অনেকদিন খাইও আর কেয়াই ন খাইও। মানে অনেকদিন খেয়েছো আর কেউ খেও না। কিন্তু স্লোগানটা কিন্তু এইটা না, মানে অনেকদিন এখন অন্য কেউ খাইও খাবে। আর ন খাইও। মানে তুমি অনেক খেয়েছো আর খেও না, মানে আমি অনেক খাবো এখন বাধা দিও না। তো এই যে বাধা দিও না, আমি অনেক খাবো, এই জায়গাটা যে রাজনীতিকে নিয়ে গেল, সেটা কি হলো? আপনি চিটাগাঙে যান, দেখবেন সমন্বয়কের নামে সবচেয়ে বেশি চাঁদাবাজির অভিযোগ। একজন সমন্বয়ক আছেন, জি। যিনি আবার নিজেকে বিএনপির নেতা বলে দাবি করেন, ছাত্র দলের নেতা হিসেবে দাবি করেন। উনি নাকি আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছ থেকে চাঁদা নিয়েছেন বলে একটা প্রচলন, একটা কথা প্রচলিত হয়েছে। এই যে গুজবগুলি প্রচলিত হয়েছে, এইগুলি তো ছাত্র দলের ক্ষতি করেছে। লোকে মনে করেছে যে ও ডাক্তার এই আব্দুল ছাত্র মুহতাসার, দল। ধন্যবাদ। শেষের দিকে যাব, কিন্তু ওই জাতীয় নির্বাচনের প্রশ্নটাতে আমি যেতে পারছি না, একটু শেষ করি এই জায়গাটিতে এসে। যে ডক্টর আলী রিয়াজ, ঐক্যমত কমিশনের সহসভাপতি, তিনি আজকে প্রথম আলোর আলোচনায় বলছেন যে সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তার জন্য সেটি মানে সমস্যাজনক, বা জাতীয় নিরাপত্তার প্রশ্নের মুখে পড়বে, এরকম একটা বক্তব্য তিনি আজকেই দেখছিলাম। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। জি জনাব এম এ আজিজ, এখানে একটু জানতে চাই, এখনো না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে, মানে না হলে এই প্রশ্নটা খোদ মানে সরকারের ভেতর থেকে বা কর্তৃপক্ষের কাছ থেকে আসছে কেন? না দেখেন, জাতীয় নিরাপত্তার ডেফিনেশন তো ভয়ঙ্কর। এই কথাটা তার মুখ থেকে আসা উচিত হয় নাই। তিনি অন্য রাষ্ট্রের আপনার সদস্য বলেই হয়তো এই কথা বলতে পারেন। জাতীয় নিরাপত্তা ভয়াবহ ব্যাপার। আমার মনে হয় আমরা ওই জায়গায় যাব না। তবে এখন যে ঐক্যমত্য কমিশনের তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন, আজকেও যে বৈঠক করেছেন, যেসব জায়গায় অসঙ্গতি রয়ে গেছে, সেখানে জামাতে ইসলামের অ্যাডভোকেট তিনিও ছিলেন শিশির মনি। তিনি তো এই সরকারের বৈধতা চ্যালেঞ্জ করেছেন। তিনি তো 106 অনুচ্ছেদ থেকে পাইলো, এইসব সব প্রশ্ন তুলেছে। তা আমার তো মনে হয় জামাতে ইসলাম, বিশেষ করে আমি বলবো, সাথে তো স্বাভাবিকভাবে এনসিপি যাবে, ইসলামিক আন্দোলন যাবে, এরা যাবে। এই ঐক্যমত্য কমিশনের তো সমাধান হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এবং তখন আপনি এটাই আমি বলবো, জাতীয় নিরাপত্তা হুমকির স্বরূপ মানে তো ভারত এসে এই দেশ দখল করতে পারে। এই দেশ তো রক্ত দিয়ে স্বাধীন করা, ঠিকই এটা প্রতিহত হবে। কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনার পরিবর্তন ঘটে যাবে কিনা এই চিন্তায়। যেমন ধরেন ফেব্রুয়ারিতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে, সিরিয়াসলি বলা হয়েছে যে অবশ্যই আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। হ্যাঁ, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু আপনি দেখেন এই অনেকগুলো ঘটনা ঘটে, যেমন আমরা এই ডাকসুর নির্বাচন নিয়ে আলোচনা করলাম, সেরকমই নেপালে যে যে কারণে যা যা ঘটেছে, আপনি বাংলাদেশে সেই পরিস্থিতি বিরাজ করছে। এখন আমরা পিসফুলি সরকার পরিবর্তন হবে নাকি নেপালের মতো করে হবে, এটার জন্য অনেকেই মনে আছে, জনস্মৃতি আছে।
যে এরকম ঘটনা ঘটতে মানে পারে। সামনে তবে আবার আমাদের নির্বাচন দেশে নেপালের মতো পরিস্থিতি ঘটতে পারে বলে আপনি আশঙ্কা করছেন? নেপালের মতো করতে পারে, অথবা 111-এর মতো শান্তিপূর্ণ ভাবে হতে পারে। এই সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে পারবে না, করতে পারবে না, এই ধারণাটা মানুষের ভিতরে, সচেতন নাগরিকদের ভিতরে, কিন্তু পলিটিশিয়ানদের ভিতরে এই ধারণাটা কিন্তু শক্ত হয়ে গেছে, বদ্ধমূল হয়ে গেছে। সুতরাং আমাদেরকে, আমার মনে হয় দুর্যোগ আছে। আর যে এনসিপি যেটা হলো, যে এই ডাকসুর ভিতর দিয়ে বোঝা গেল যে যাই বলেন, যে তারা কিন্তু আস্তে আস্তে কেমোথেরাপি খেয়ে ছোট হয়ে যাচ্ছে, তাদের পৃথিবী খুব ছোট হয়ে গেছে। আপনি আগে আর তারা এত বেতন, হ্যাঁ। জনাব এম এ আজিজ, ধন্যবাদ। একটু ডাক্তার আব্দুল লতিফ, আপনার কাছে ছোট্ট করে এই বিষয় বিশ্লেষণ জানতে চাই যে এখনো কেন না হলে এই সংকটার বিষয়টা আসছে। আপনার কি মনে হয়, আপনিও কি সামনে নেপালের মতো বা একাগরের মতো, বা আপনি আসলে কি পরিস্থিতি দেখেন? আমি কখনোই অরাজনৈতিক কোনো সমাধান আমি বলি না কখন, কারণ এটা তো আমরা চাই না। যা আপনি চান না সেটা আপনি বলবেন। আপনি কি বলবেন, ধরেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে আগামী বছর যদি আপনি আহ গরুর মাংস খেতে না পারেন তাহলে কি হবে, আপনি বলবেন আমার ক্যান্সার হবে। মানে আপনি মনে মনে আপনার ক্যান্সারের কথা ভাববেন, তো আমরা যেমন ভাবি না সেটা, সেরকম আমাদের এটা ভাবারও কোনো কারণ নাই যে খুব খারাপ হবে, আবার একটা ওইরকম অবস্থা তৈরি হবে যেমন নেপালে হয়েছে, কিংবা আরো অরাজকতা তৈরি হবে, কিংবা এটা ভাবারও কারণ নাই। তবে আশঙ্কা তো মানুষের মধ্যে থাকবে। আশঙ্কাকে আপনি নিবৃত্ত করতে পারবেন কিভাবে? আপনার কাজের মধ্যে দিয়ে। আপনি আমাকে বলেন নেপালে এই ঘটনার পরে কত দ্রুত তারা নির্বাচনের তারিখ দিয়ে দিয়েছে। এর কারণ হচ্ছে তারা বুঝতে পেরেছে যে নির্বাচন মানে হচ্ছে জনগণের রায়। জনগণের রায় যেই ক্ষমতা আসুক, জনগণ সেটার দায়িত্ব নেয়। তো নিলে আরেকটা ধ্বংসযজ্ঞ, আরেকটা অরাজকতা, আরেকটা অসুবিধা এটা আসলে এড়ানো যায়। এবার আপনি শ্রীলঙ্কাতেও খেয়াল করে দেখেন, শ্রীলঙ্কাতে যখন এই ধরনের অরাজকতা হয়েছিল, আপনি দেখবেন যে যে সরকার ক্ষমতা এসেছিল দ্রুত নির্বাচনের ঘোষণা দিয়েছিল। এবং এই যে নির্বাচন যে আসলে দ্রুত অরাজকতাকে দূর করে, এটা তো পরীক্ষিত সত্য। কিন্তু এই সরকার কি করেছে, তারা নিজেরাই দীর্ঘদিন ধরে বলেছে বিচার হবে, এইটা হবে, সংস্কার হবে, অমুক হবে, তমুক হবে, আমরা করব। নির্বাচন নিয়ে তাদের এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব মানুষের কাছে প্রকাশিত হয়েছিল। তারপরে বিভিন্ন রাজনৈতিক দল চাপ দেওয়ার পরে তারা জুনে হবে সেইখান থেকে ফেব্রুয়ারিতে এসেছেন, মানে 4 মাসে গিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে পরে বিরাট জাতীয় নিরাপত্তার হুমকি হয়, তাহলে ডিসেম্বরে হলে হুমকি তো আরো কম হওয়ার কথা। তাহলে আরো আগে কেন নির্বাচন দিয়ে দিচ্ছেন না? তাহলে তো হুমকি আরো কমে যাওয়া সম্ভব। মানে ফেব্রুয়ারিতে হইলে ভালো হবে, ফেব্রুয়ারির পরে গেলেই হুমকি হয়ে যাবে, তাহলে ডিসেম্বর হয়ে গেলে আরো হুমকি কম হইতো না? এটা হচ্ছে একটা যুক্তি। আর দ্বিতীয় যুক্তি হচ্ছে, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে কেন? জাতীয় নিরাপত্তার জন্য তো একজন ব্যক্তিকে অ্যাসাইন করা হয়েছে, এই সরকার তো একজন ব্যক্তিকে অ্যাসাইন করেছেন, যিনি কিনা জাতীয় নিরাপত্তা নিয়েই সারাদিন সকাল বিকাল চিন্তা করেন। আর এই যে ভদ্রলোক আলী রিয়াজ সাহেব এটা বললেন, উনি কি হঠাৎ ওই যে এরকম হয়েছে? আমি শেষ করি, আমি আপনাকে একটা গল্প বলি। আমাদের ছোটবেলায় একটা পত্রিকা প্রকাশিত হয়েছিল, নাম উন্মাদ। এটা আমেরিকার ম্যাড ম্যাগাজিনের অনুকরণে। তো সেটা যে প্রথম সংখ্যা, সেইখানে তারা সিনেমাকে এক ধরনের ট্রল করতো। তো সেখানে তারা কার্টুন করেছিল, দ্য রেইন নামে একটা ছবি ছিল। তো দ্য রেইনের বাংলা ছিল যখন বৃষ্টি এলো, তো তারা করেছিল দ্য ব্রেইন, যখন বুদ্ধি এলো। তা আমার উন্মাদ পত্রিকাটা সেই দ্য ব্রেইনের কথা মনে পড়েছে, যখন আলী রিয়াজ সাহেব বলেছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা হুমকির শিকার হবে, তখন আমার মনে হয়েছিল দ্য ব্রেইন, যখন বুদ্ধি এলো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল লতিফ স্যার, অনেক ধন্যবাদ জনাব এম এ আজিজ, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আইবিটিভি ইউএস এর নিয়মিত আয়োজন রাজনীতির এপিঠ থেকে।